ফিল্ম একমাত্র মিডিয়া হইতে হবে সেটা আমি মনে করি না। তো তখন তো আমি আসলে চঞ্চল ভাইকে চিনতাম না। বাই এনি চান্স যদি একটু এদিক ওদিক হয়ে যায় কোনো কিছু। আমি তো আমার মাথার মধ্যে যে মিসি রিয়ালিটাকে দেখছি ছোটবেলা থেকে বড় সময়, ওটা তো চঞ্চল ভাইয়ের চেহারাটা না। কমপ্লেক্স পলিটিক্যাল ঘটনা হচ্ছে Exactly. ওয়ার। সিনেমা কিন্তু অলমোস্ট লাইক আ লাইভ শো। আপনি যে জনরা আসলে বেছে নিয়েছেন সেটা হলো মিস্ট্রি জনরা। আমি আসলে সুপারন্যাচুরালি বিশ্বাস করি। আপনাকে যদি বলা হয় বাংলাদেশে গত ১০ বছরের যে সিনেমাগুলো বানানো হয়েছে সেখান থেকে কয়েকটি সিনেমাকে বেছে নিতে, সেখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি ২টো সিনেমার নাম থাকবে। একটা নাম দেবী এবং আরেকটা নাম আয়নাবাজি। আজকে রেড কার্পেট উইথ জেরিতে আমাদের সাথে আছে সেই দেবীর নির্মাতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্য আয়নাবাজির চিত্রনাট্যকার অর্ণব বিশ্বাস। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। আপনি? আমিও বেশ ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি তো বিজ্ঞাপন বানান, আপনি ওয়েব সিরিজ বানান। কিন্তু দিন শেষে আমরা বলি যে নির্মাতাদের আসলে বিগ স্ক্রিনে থাকে যে হলো যে সিনেমা তারা খায়, সিনেমা ঘুমায়, সিনেমারই স্বপ্ন দেখে। রাইট, তো রাইট। যদি আমি নির্মাতা অর্ণব বিশ্বাসকে জিজ্ঞেস করতে যাই যে তার কাছে সিনেমা কি? সিনেমার ফিলোসফি কি? তাহলে সে কি বলবে? আম এটা কয়েকটা জিনিস এটা বলতে গেলে করতে হয়। সেটা হচ্ছে যে আম মানে আমার সিনেমায় আসার যে ঘটনাটা এটা আ আসলে হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা। মানে আ আমি স্পেসিফিক্যালি কখনো আমি আ মানে ফিল্ম মেকার হব, মানে এটা কম বয়স থেকে আমার এরকম কোনো অনেকে তো ভাবে মানে যে সিনেমার হ্যাঁ, ডিরেক্টর হবে। আপনার হ্যাঁ, এরকম কিছু ছিল আমার না। এরকম কিছু ছিল না। সো আমি একটা টাইম পর্যন্ত আমি ভাবতাম যে আমি মিউজিশিয়ান হব এবং আমি প্র্যাকটিসও করতাম, গিটার-টিটার বাজাইতাম। ব্যান্ড করারও চেষ্টা করছি, সেটা হয় নাই সামহাউ আরকি। তো এরকম বিভিন্ন জিনিসপত্র করতে তো আমি অ্যাডভার্টাইজিং এ যখন ছিলাম তখন আসলে আয়নাবাজির মানে স্ক্রিন প্লেটা লেখা হয়। মানে শাওন ভাই, আমি তখন গ্রেতে কাজ করতাম। তো এইভাবে আসলে আমার সিনেমার ভেতরের ঢোকার ঘটনাটা খুবই অর্গানিক। মানে আমি এখন ওইদিকে যাবো এরকম ভেবে কোনো কিছু না। এটা কিছু জিনিস ঘটে যাওয়া কিছু ঘটনা। এবং এরপর আমি ২ একটা ছোটখাটো জিনিস নিজে ডিরেক্ট করার চেষ্টা করলাম। তারপর somehow এই যে সুমন, মানে মেজবাহুর রহমান সুমন, ও আমাকে একবার বলল যে সেটা হচ্ছে যে আপনি আ ব দেবী ডিরেকশন দিতে চান নাকি? আ ব জয়া আহসান এটার আরকি উনি এটার ফান্ড পাইছিল। তো আমি শুনে তো খুবই এক্সাইটেড হয়ে গেলাম যে, কারণ দেবী আমার খুব পছন্দের একটা উপন্যাস ছিল। তো সেইটার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এরপরে ওটা ডিরেক্ট করা, এটাই আমার। তার আগে আমি তো ওরকমভাবে যে একটা ওরকমভাবে কোনো ফিকশন ডিরেক্ট করছি এটাও না আসলে। সো আ সবই খুব ইনটিউটিভলি বোঝার চেষ্টা করা। আমি তো ওরকমভাবে কোনো সেটের ভেতরে কিভাবে পুরো ঘটনাটা ঘটে সেটা আসলে, যে আমি অন্যরা যারা বেশিরভাগেরই হয় কি তারা কোনো না কোনো ডিরেক্টরের সাথে এডি হিসেবে কাজ করতে দেখতে ওইটার ভেতরে এক ধরনের বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা একটা অনেকে করে আসে, অনেক অনেকে কিছু করে হয়। আসে। সো এটা কোনো কিছু ছাড়া জিনিসটা আসলে অলমোস্ট ইনটিউটিভলি একটা জিনিস বোঝার চেষ্টা করছি আমি। তো এবং আ সেটা কোনোভাবে জিনিসটা তো একটা কিছু একটা শেপ তো আসলে নিছে দেবী। তো আমি যদি বলি যে ফিল্ম মেকার হিসেবে আমার দর্শন বা আ আমি কি চাই বা কিভাবে ফিল্মকে দেখতে চাই বা এটার পারপাস কি, সেটা আমি কি মনে করি সেটার চেয়ে আমার কাছে মনে হয় যে আমি অ্যাজ এ পারসন, মানে শুধু ফিল্ম মেকার না, মানে অ্যাজ এ পারসন আমার কাছে মনে হয় যে আমাদের নিজেদের, আমরা মানুষ হিসেবে কে, মানে জাতিগতভাবে আমরা কারা, সেইটার রিফ্লেকশন আমাদের, সেটার ক্রিয়েটিভ এক্সপ্রেশন থাকা দরকার। এইটা আমি ফিল করি। সেটা যে ফিল্ম একমাত্র মিডিয়া হইতে হবে সেটা আমি মনে করি না। মানে আরেকটু সিম্পলিফাই করি। জি, প্লিজ। মানে আমার কাছে সেটা প্রচুর মনে হয় যে সেটা হচ্ছে যে এভাবে হয়তো মোটা দাগে বলা উচিত না। কিন্তু তারপরেও আমরা তো এটা যেহেতু প্রচুর দেখি, হু, হু। যে আমরা প্রচুর কপি সিনেমা দেখি কিন্তু আশেপাশে। অথবা অরিজিনাল সিনেমার মধ্যে কিছু কপি সিন দেখি। অথবা কপি মারামারি দেখি। অথবা কপি লুক দেখি।
এটা কোথা থেকে আসে? ইন্সপিরেশন। ইন্সপিরেশন, আচ্ছা এই ইন্সপিরেশনটা কোথা থেকে আসে? এই ইন্সপিরেশনটার আমি বলব যে আমি যদি কোনো কিছুকে খুব ডেলিবারেটলি ওইটার মতন করে জি। করি, হ্যাঁ? সেটা কিন্তু অন্য আরেকটা আর্টিস্টিক এক্সপ্রেশন। মানে মানুষজন তো মানে আমি ভাবলাম যে আমি আরেকটা মানে পিকাসোর একটা পেইন্টিং এর মতন করে আমি বাংলাদেশে এটা একটা মডিফাই করব বা আমি শেক্সপিয়ার অ্যাডাপ্ট করব। সেটা তো একটা অন্য ঘটনা আরেকটা। কিন্তু আমি আরেকটা জিনিসকে ভাবতেছি ওটা সুপিরিয়র, তাই আমি ওটাকে অ্যাডাপ্ট করতেছি। এই যে মন মানসিকতাটা, এইটা আমার কাছে মনে হয় যে এটার বেসিক ঘটনাটা আসে হইতেছে আমরা নিজেরা খুব কনফিডেন্ট ফিল করতে পারি না। মানে একজন সাউথ ইন্ডিয়ান মানুষ, ও একটা সাদা রঙের লুঙ্গি পরে ওর মানে মোটা পেটটা নিয়ে ও যেরকম কনফিডেন্টলি নাচে এবং ওর সেটা নিয়ে কোনো ধরনের ওর কোনো কনফিউশন নাই, তার অ্যাকসেন্ট নিয়ে তার কোনো ধরনের কোনো কনফিউশন নাই। আর আমরা ক্রমাগত অন্য কেউ হওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় অ্যাডাপ্ট যে করেই যাচ্ছি আমরা আমরা অ্যাডাপ্ট অন্যদেরকে। করেই যাচ্ছি। সো আমার কাছে মনে হয়েছে যে এইটা আমাদের সব জায়গায় আমাদের আছে। মানে জি। যেটা কমতেছে বা আমরা হয়তো স্বীকার করি না, কারণ এটা স্বীকার করতে তো কারো ভালো লাগে না। সো আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমার যদি দর্শনের জায়গাটা আমি বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি যেই মানুষটা, সেই মানুষটা বা আমি যেই জাতের মানে যেই ভূখণ্ডের মানুষ, হুম। বাংলাদেশের মানুষ, আমার কাছে মনে হয় এইটার রিপ্রেজেন্টেশন, এইটার ক্রিয়েটিভ এক্সপ্রেশন সব কিছুতে থাকাটা দরকার। কারণ এটা জাস্ট জাস্ট নিজেকে ওপেন আপ মানে সেটা করানোর সিনেমা জন্য। হোক বা যে কোনো ফর্মে যে কোনো কনটেন্ট, আমাদের ফর্মে। কনটেন্ট আমাদের গল্পে আমাদের রাইট, রিপ্রেজেন্টেশনটা থাকা উচিত। ইউ রাইট। আর সেইং যে দ্যাট। কোনো কিছুতে। যে আপনি বললেন যে আপনারা আসলে প্রাতিষ্ঠানিক বা আপনি কোথাও এডি হয়ে আসলে কাজ করেন না, কিন্তু না। হুট করে কাজ করলেন। হ্যাঁ। দেবী সিনেমাতে অলরেডি জানালেন যে আমরা জানি যে জয়া আপা মানে জয়া আহসানের হলো যে একটা ফান্ড পাওয়া ছিল। হুম। সেই ক্ষেত্রে হলো যে জয়া আপা ওই ক্যারেক্টারটা করবে জানা কথা, কিন্তু হলো যে চঞ্চল চৌধুরী বা হলো যে এর বাইরে যারা আর্টিস্টরা ছিল বাকিরা, তাদেরকে কি আপনি মানে নিজে সিলেক্ট করেছেন গল্পের প্রয়োজনে, নাকি হলো যে মানে কিভাবে আসলে এই গল্পটা একটু জানতে চাচ্ছি এইটা তো আবারও। কেউ তো আসলে কোনোটাই তো ফিল্ম তো একটা কোলাবোরেটিভ প্রসেস। জি। সো এখানে কোনোটাই কেউ একজন এক্স্যাক্টলি ঠিক ডিসাইড করে না। মানে মানে এটার ব্যাপারটা এরকম না যে উনি প্রডিউস করছে বলে ওনার মতামত, সেটাও না। আবার এখানে তো সবাই তো একই ফিল্ডের মানুষ। সো স্বাভাবিকভাবে যে কোনো বিষয় নিয়ে তো ডিসকাশন হবে। সো স্বাভাবিকভাবে যে কোনো ক্যারেক্টার নিয়ে ডিসকাশন হবে। ক্যারেক্টারটা কীরকমভাবে দেখানো হবে সেটা নিয়ে ডিসকাশন হবে। সেটা লুক নিয়ে ডিসকাশন হবে। এটাই তো স্বাভাবিক প্রসেস। হ্যাঁ, তা বটে, সো কিন্তু সেটা থাকে না জায়গা থেকে আনু ভাই যে হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্টরের হলো একটা ভিশন থাকে যে হ্যাঁ। আচ্ছা আমার এই ক্যারেক্টারটাতে আমি এরকম কাউকে চাই না, আর কি। এইটাতে যেটা আমি বলব সেটা হচ্ছে যে চঞ্চল ভাই ডেফিনিটলি ডিড ব্রিলিয়ান্ট। ও, নো হ্যাঁ, ডাউট। কিন্তু হি ইজ আমি ব্রিলিয়ান্ট। যদি বলি এটা আসলে না, এই প্রশ্নটা আসলে আরেকটু জটিল। এই কারণে জটিল কারণ আমরা তো মিসির আলী পড়তেছি আমার স্কুলের টাইম জি। থেকে। সো তখন তো আমি আসলে চঞ্চল ভাইকে চিনতাম না। আমি যখন স্কুলে পড়তাম চঞ্চল ভাই তখন অভিনয় করতো না। মানে ওনাকে তখন দেখা যেত না। আচ্ছা। সো স্বাভাবিকভাবে তো আমি তো আমার মাথার মধ্যে যে মিসির আলীটাকে দেখছি ছোটবেলা থেকে বড়র সময়, ওটা তো চঞ্চল ভাইয়ের চেহারাটা না। কার চেহারা দেখেছেন আপনি আমি তাহলে? যেটা বলব সেটা যদি কাছাকাছি হয়, সেটা আপনাদের জন্য রিলেট করা কঠিন বা সোজা হবে নাকি আমি জানি না। সেটা একজন হচ্ছে শওকত ওসমান নামে আমাদের এখানে একজন রাইটার ছিলেন, খুবই ব্রিলিয়ান্ট রাইটার। ওনার একটা চেহারা এবং যেটার সাথে সত্যজিৎ রায়ের আঁকা প্রফেসর শঙ্কু, জি। একটু চশমা পরা, এরকম একটু আওলা আওলা মানে ছোটখাটো কিরকম একটু দাড়ি, একটু মাথায় চুল আছে নাই, একটু অদ্ভুত ধরনের একটা চেহারা। তো এই চেহারাটাকে, এইটার একটা প্যাটার্ন আমি আসলে আমরা দেখতাম বা লেটস সে মানে ওনারটা অত মানে অনেকটা আর কি। লেটস সে প্রফেসর আব্দুর রাজ্জাক ছিলেন আমাদের একজন জাতীয় জি। অধ্যাপক আর কি, মানে লেজেন্ডারি একজন অনেকে নিয়ে মানুষ। হলো যে সাফা সাহেব হলো হ্যাঁ, যে হ্যাঁ, লিখেছেন হ্যাঁ, যদ্যপি হ্যাঁ, আমার হ্যাঁ। গুরু। সো আসলে আমার কাছে মিসির আলী আমার কাছে এই ধরনের একটা মানুষ। আচ্ছা। সো সো ডেফিনিটলি চঞ্চল ভাইয়ের চেহারাটা এক্স্যাক্টলি তো আর ওইটা না। হ্যাঁ? তারপরে আমরা আবুল হায়াত ওনাকে দেখছি অনেকবার মিসির আলী প্লে করতে। তবে উনি খুবই বিউটিফুল প্লে করতেন। কিন্তু ওনাকেও যে
আমার মনে হতো যে না এটাই মিসির আলি, মানে আপনার ইমাজিনেশনের মিসির আলী আসলে হ্যাঁ তাদের কেউই ছিল না, যে ছিল তা সে আসলে অনেক পুরনো ছিল ওই সময়কার হ্যাঁ হয়তো। হ্যাঁ। সেটাই আমি জানতে তো চাচ্ছিলাম আমার কাছে মনে হয় যে তারপরে চঞ্চল ভাইকে আমরা যে ই কাজ করছি সেটা তো ডেফিনেটলি একটা আলাপ, কে এটা ডেলিভার করতে পারবে, এই ধরনের অনেকগুলা জিনিস মিলায়। এটা নিয়ে তো আপনার উপর তো কোনো চাপ হয়েছিল কিনা যে আসলে মিসির আলী তো আর হচ্ছে হুমায়ুন আহমেদের হলো যে বিখ্যাত চরিত্র, মানে আমরা সবাই হলো তাকে ভালোবাসি, তার গল্প চরিত্রকে ভালোবাসি, তো বাই এনি চান্স যদি একটু এদিক ওদিক হয়ে যায় কোনো কিছু, এটা যে আপনার উপর একটা প্রেশার মানে ক্রিয়েট হতে পারে আর বড় একটা চাপ আসতে পারে দর্শকের কাছ থেকে, পাঠকদের কাছ থেকে। না সেটা 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 তো মাথায় ছিল, সেটা মাথায় ছিল, মানে ইভেন একসময় আমার মনে আছে সেটা হচ্ছে যে আমি আর ইরেশ জাকির আর কি উনিও এটার একজন কাজ ছিলেন, তো আমরা এমনিতে আলাপ করতেছিলাম, তো তখন উনি বলতেছিল যে অনম যদি যদি মিসির আলী যদি দাড়ি না থাকে তুমি দেখবা যে এরপরে ওই কি প্রেস ক্লাবের লোকজন ব্যানার নিয়ে দাঁড়ায় গেছে, বিক্ষোভ প্রতিষ্ঠা করতেছে। তো আমরা চঞ্চল ভাইকে কাজ করার পরে আমি ভাবছিলাম যে দাড়ি রাখবে, তো আমি ওইটা আমি খেয়াল করি নাই অতটা, চঞ্চল ভাই আসলে দাড়ি ওইভাবে হয় না, মানে খুবই পাতলা পাতলা। হ্যাঁ, তো এইটা তো আমি আর তো তারপর আর কি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা কিন্তু ওনাকে দাড়ি প্রথমে ভাবছিলাম যে ইটি দিব, কিন্তু পরে মনে হয়েছে যে হি হ্যাজ টু বি ন্যাচারাল, মানে কোনো মানে চুল কিন্তু না আমরা আসলে এটা পার্লারে গিয়ে কালার করা, মানে চুলের মধ্যে কিন্তু আলাদা করে মানে মনে হবে এটা ওনার চুলটাই এরকম সাদা আর কি। হ্যাঁ, সো সেটা আমরা ওনাকে একদম যতটা ন্যাচারাল রাখা যায়। হ্যাঁ আমি দেবী দেখেছি, আমার সেই ব্যাপারে কোনো অভিযোগ ছিল না, মিসির আলীর এসেন্সটা আমরা রাখার চেষ্টা করছি। সো আর অন্যান্য সবাইকে আমি বলবো যে ক্যারেক্টার আমরা স্ক্রিন টেস্ট না, এই প্রশ্নটা জিজ্ঞেস করেছি কারণ হলো যে আমাদের এখানে একটা অভিযোগ আছে, মানে অভিযোগ বলতে ইন্ডাস্ট্রিতে থাকে যে সেটা হলো যে সবসময় পরিচালক আসলে চাইলেও তার পছন্দ মতো আর্টিস্ট নিতে পারে না, হয়তো দেখা যায় প্রোডিউসার হোক বা সেটা অন্য যে কোনো অনেক সিন্ডিকেট অনেক কিছু থাকে, আসলে দেখা যায় একটা ক্যারেক্টারের জন্য ভাবলো অন্য কেউ, কিন্তু তার মনে হলো যে না এখন এটা নেওয়া যাবে না, আমাকে আসলে একটু কম্প্রোমাইজ করে এটা নিতে হবে। এবং এই কারণে আমি এই প্রশ্নটা জানতে চেয়েছি যে আসলে এই জায়গাটাতে আসলে কতটা ফ্রিডম থাকে তার চরিত্রকে বাস্তবে নিয়ে আসতে একজন ডিরেক্টরের। এন্ড আই গট মাই আনসার, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন ধরে অপেক্ষা করছি আপনার ফুটবল 71 মানে স্বাধীন বাংলা ফুটবল টিম নিয়ে আপনি যে সিনেমাটা বানাবেন, শুনেছি সেটা অনুদানও পেয়েছিল বিগত সরকারের সময়ে। সেটার আসলে এই মুহূর্তের পরিস্থিতি কি? আমি একটুকু জানি যে নাম চেঞ্জ হয়েছে আর ঠিকানায় বাংলাদেশ বা এই ধরনের ঠিকানা বাংলাদেশ হয়েছে, এবং এইখানে আমি আপনার উত্তর দেওয়ার আগে আরেকটু কনটেক্সট দিই, সেটা হলো যে বলা হচ্ছে যে সরকার পরবর্তীকালে মানে সরকার বদলে যাওয়ার পরে আপনাকে আসলে এই যে ফুটবল 71 নামটা বদলে ফেলতে হয়েছে, আপনাকে হলো যে ঠিকানা বাংলাদেশ রাখতে হয়েছে। তো আমি জাস্ট এই ব্যাপারে পুরো জিনিসটা একটু খোলাসা করে একটু জানতে চাচ্ছি। ঠিকানা বাংলাদেশ আমাদের নামটা দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা আমরা একটা গান আছে আমাদের যেটা টাইটেল হচ্ছে ঠিকানা বাংলাদেশ, যেটা ইমন সুর করছে, কিছুটা করছে, এবং আমার কাছে গানটা খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় যে দর্শকও গানটার সাথে কানেক্ট করতে পারবে। আর ঠিকানা বাংলাদেশের পেছনের যে জায়গাটা মানে ফুটবল 71, এটা আসলে আমরা যখন অ্যাপ্লাই করছিলাম ফান্ডের জন্য তখন এটা ওয়ার্কিং টাইটেল হিসেবে দেওয়া হয়েছিল। আচ্ছা, মানে মাথায় যা আসছে সেটা দেওয়া হয়েছে ফার্স্ট ড্রাফটের মতো নেই। পরে আর ওইটা আর মানে অন্যান্য কাজের মধ্যে ওইটা চেঞ্জ করাটাকে সবচেয়ে বড় কাজ মনে হয় না, রাদার সিনেমা শ্যুট করতে হবে, ওগুলি তো আরো কমপ্লেক্স বিষয়। তো ঠিকানা মানুষের একটা বড় ঘটনা হইতেছে, আমাদের পুরো ঘটনাটার অনেকখানি ঘটনা কিন্তু আসলে কি হচ্ছে সেটা হচ্ছে রেফিউজি সেন্ট্রিক, মানে আমাদের প্লেয়াররা তো তখন আরেকটা দেশে, পাশের দেশে, তার মানে তো ওরা ওখানে রেফিউজি শরণার্থী হিসেবে আছে, ওরা তো ওইখানে তাই না? এবং ওরা তো পুরা ওদের যা এফোর্ট, মানে ওরা যা করার চেষ্টা করতেছে সেটা কিন্তু ওরা একটা ঠিকানায় ফেরার চেষ্টা করতেছে বলে, মানে দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার কান্ট্রি। মানে পুরো এফোর্টটা মানে ফর একটা অ্যাড্রেসের জন্য ঘটনাটা ঘটতেছে, নিজের ঠিকানার জন্য। তো সেটা জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট নাম ফর দ্য ফিল্ম, মানে পুলিশের জন্য ওই অন্য কোনো ঝামেলা না, আসলে অন্য কোনো ইস্যুস নাই, সেই ঠিকানা বাংলাদেশের আপডেট এই মুহূর্তে। তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে
ডেফিনেটলি আমি এটা ফিল করতেছি যে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে আমার মনে হয় এটা কথা বলার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম আরও ইভেন এখন থেকে 5 বছর আগে যতটা না এটা প্রাসঙ্গিক বা যতটা এখন আমার কাছে মনে হয় যে এটা আরও দরকার এটা নিয়ে কথা বলা। এই এই কারণে দরকার সেটা হচ্ছে এটার বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি অলরেডি হয়েছে। মানে আমরা বাংলাদেশ 50 বছর ধরে আছে, তো 50 বছর আমরা বিভিন্ন ধরনের ন্যারেটিভ আমরা শুনছি, কিন্তু আমরা সাধারণ মানুষের ন্যারেটিভ শুনি নাই। সাধারণ মানুষ তার ন্যারেটিভ মানে বানাচ্ছে না। রি- সাধারণ মানে ন্যারেটিভ তো আসলে যাদের হ্যাঁ, বানানোর যে তারাই তারা বানাচ্ছে। বানাচ্ছে। হ্যাঁ। মানে মানে আমরা তো আসলে যেহেতু এখন অলমোস্ট আর কি মানে একটা সিনিয়র জেনারেশনের মতন হয়ে গেছি। আমরা তো দেখছি যে মানে রিক্সাওয়ালা এক রিক্সায় উঠছি, সেই রিক্সাওয়ালা হয়তো বলতেছে এক সময় যে এই দিন তার এরকম একটা অপারেশন ছিল। সো আমরা তো এটা এটা দেখছি যে, এবং ও রিক্সা চালাচ্ছে সেই ফ্রিডম ফাইটার। সো বা একটা লিফটম্যান, ও আসলে ফ্রিডম ফাইটার ছিল। সো এই এই যে যে ঘটনাগুলা, সো আমার কাছে মনে হয়েছে যে এই বাংলাদেশের মানুষের মানে এই যে যে সাধারণ মানুষগুলা, মানে চাষি, জেলে, হুম। মানে ওয়ার্কিং ক্লাস এবং অন্যান্য যে মানুষগুলো যারা আসলে তো এদের যুদ্ধে পার্টিসিপেশন এবং এদের কন্ট্রিবিউশন, এদের স্যাক্রিফাইস, এদের স্পিরিট, এইটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ন্যারেটিভের মধ্যে মানে আসবে না মানে তো। মানে এটা না, এটা 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 সেন্টার পয়েন্ট না। অনম ভাই, হ্যাঁ। আমার মনে হয় যে এটা হলো যে হ্যাঁ। আমরা হলাম যে যে কথা বলেন স্যাক্রিফাইস, কন্ট্রিবিউশন, এগুলা আসলে অন্যরা ওদেরগুলোই অন্যরা বিক্রি করে, কিন্তু ওদের পর্যন্ত আসলে যায় না না, এবং না, যায়নি। না, আমরা ওদের না। কথা শুনতে চাইনি। হ্যাঁ। আমরা নিজেরাই ওদের স্যাক্রিফাইসের লেভেল কতটা কি সেটা আমরা নিজেরা একটা ন্যারেটিভে হ্যাঁ, বলে গেছি। হ্যাঁ, এবং হ্যাঁ। প্রত্যেকটা মানে বাংলাদেশের রাজনৈতিক হোক হ্যাঁ, বা মানে সংগঠনগুলো, তারা আসলে সামটাইমস মনে হয় যে ইজারা হলো যে আসলে হ্যাঁ। নিয়ে নিছে মানে মুক্তিযুদ্ধ আমার থেকে। কাছে মনে হয় সেটা হচ্ছে যে এটা ডেফিনেটলি একটা ওয়ার, অবশ্যই একটা পলিটিক্যাল ঘটনা এবং এটা মানে মানে সবচেয়ে কমপ্লেক্স পলিটিক্যাল ঘটনা হচ্ছে Exactly. ওয়ার। সো স্বাভাবিকভাবে কমপ্লেক্স পলিটিক্যাল ঘটনার মধ্যে পলিটিক্যাল পার্টিজ এবং লিডার্স, এটা তো ডেফিনেটলি এগুলি ছাড়া তো এই ঘটনাটা ঘটবে না। কিন্তু যে এই মানুষগুলি জীবন দেয়, এই যে যে ফ্রন্ট লাইনার্স, সো আমার কাছে মনে হয়েছে যে সেই তাদেরকে নিয়ে কথা বলা বা তাদেরকে চিন্তা করা, তাদেরকে হিরো হিসেবে দেখা, সো সেইটার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা প্রবাবলি এখন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই গত 50 বছর যতটা ইম্পর্ট্যান্ট ছিল তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রবাবলি Probably এখন আজকে, এটা আপনি বলছেন। এবং যে আরেকটা এইটাকে রিমেম্বার করা। হ্যাঁ, কারণ হ্যাঁ। হলো যে আরেকটা ব্যাপারও আছে। আপনি দেখেন টাইমলাইনটা দেখেন। হ্যাঁ। তখন যারা যুদ্ধ করছে এবং হুম। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম বা তার পরের প্রজন্ম তাদেরকে আর নাও পেতে পারে। হ্যাঁ, এখনই হলো যে মনে হয় যে আমাদের কাছে সেই রাইট। সুযোগ তাদের গল্প আরো বেশি করে বলা এটা আসলে। এটা বলা এবং এটাও বলা যে সেটা হচ্ছে যে এটা আসলে সাধারণ মানুষেরও যুদ্ধ। সেইটাকে ক্লেইম করার আমার কাছে মনে হয়েছে যে, কারণ এইটা তো আসলে হারায় যেতে পারবে না। মানে এটা বিভিন্ন ইস্যুজের, এটা এটা একটা ইস্যুর, এটাকে কন্ট্রোল করবে। এইটা আমার জন্য মানে একটা ন্যারেটিভ দিয়ে একটা হ্যাঁ, ঘটনা দিয়ে আরেকটা বা ঘটনাকে মানে তো এটা আসলে এটা আমার সাধারণ মানুষের কন্ট্রিবিউশনকে আমরা এতগুলো মানুষ মরে গেছে এবং মেরে ফেলা হয়েছে, হ্যাঁ। তারা এরকম ভাবে তাদের সাহস দেখাইছে, জি। সেইটাকে আমরা ভুলে যাব, এটা আমার কাছে মনে হয় যে তাহলে না, সেই গল্পটা তাহলে- আমরা আসলে কবে দেখতে পাবো? তাহলে- আপনি যে গল্পটা বলতে চাচ্ছেন, এই যে মাত্র বললেন, সেটা আমরা এই কবেই এই দেখতে এই পাবো? এই বছরই দেখতে পাবো। আমি আসলে এটাও অনেক দিন ধরে বলতেছি যে এই বছরই দেখতে পাবো, তারপরে সেই বছরটা আর আসে না, কারণ এটা একদম সেলফ ফিনান্সে তৈরি করা হইতেছে। সো দেখা যায় যে আসলে একটা কাজ করে একটু ওই টাকাটা নিয়ে আবার একটু একটু কাজ করা হয়। সো এরকম ভাবে খুবই মানে ক্লাসিক সিনেমার যে ধরা খাওয়ার যে গল্প শুনি আমরা বিভিন্ন, ওই ধরনের একটা গল্প। তবে এখন আমরা এটার এডিট শেষ, আমরা ডাবিংও অলমোস্ট শেষ, আমাদের মিউজিকে আমরা এই ঈদের পর থেকেই আমরা মিউজিক শুরু করব। সো হোপফুলি
2 মাস 2.5 মাসের ভেতরে এটাকে আমি কমপ্লিট করব, তারপরে আমি বুঝবো যে এটা রিলিজের জন্য আমি কখন। এইবার আসলে একদম লাস্ট বারের মতো হোপফুল থাকতে চাই যে আমরা হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ এইবার হ্যাঁ হ্যাঁ। পাক্কা এটা না দেখতে না না চাই। না না এটা এই যে আপনি যেটা বললেন সেলফ ফাইন্যান্সের কথা, যেটা আসলে একটা কাজ করে সেখান থেকে করে তারপর আবার করতে হয়। হ্যাঁ বাংলাদেশে এমন অনেক পরিচালক আছে দুর্দান্ত, তাদের গল্প দুর্দান্ত সবকিছু, কিন্তু তাদের আসলে তারা বলে যে তো বিজ্ঞাপন, আমি যখন বিজ্ঞাপন না বানালে করবো কি, বিজ্ঞাপন তো বানাতে হবে। হুম সিনেমা দেখা যায় যে তারা বিজ্ঞাপন বানিয়ে বলে যে বিজ্ঞাপন হলো সার্ভাইভালের জন্য, হুম বা বিজ্ঞাপন বানিয়ে হলো যে ওটা বানাবো, এই প্যাশন হলো সিনেমা, বিজ্ঞাপন বানানো এখান থেকে টাকা নিয়ে বা ওটা থেকে টাকা নিয়ে বানাবো। তো বিজ্ঞাপন বা এই যে সিনেমা বানায়, এটা কি প্যাশনের ফান্ডিং, মানে তারা আসলে যে বিজ্ঞাপন বানায়, টাকা জমায়, সার্ভাইভ করে, একটা বাংলাদেশের মতো একটা ইন্ডাস্ট্রিতে কেন একটা মানে নির্মাতা সিনেমা বানায় টিকে থাকতে পারবে না? মানে এই ব্যাপারে আপনি কি মনে করেন? এটা আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে হয়ে যাবে। মানে আমি বলবো যে বিশেষ করে এই মানে এটা আমার কাছে মনে হয়েছে যে এই তানিমের উৎসব এবং বনলতা এক্সপ্রেস সামহাও বাংলাদেশকে আবার একটা মুডে সেট করছে। মানে একটা জি, মানে পুশ করা যেটাকে বলে, একটা হ্যাঁ মানে মানে মোমেন্টাম তৈরি হচ্ছে জি। এবং সামনের বছর আরো সিনেমা আসবে। সো যেটা দরকার সেটা হচ্ছে সারা বছর সিনেমা থাকা দরকার সিনেমা হলে, এবং সেই সিনেমাগুলি আমাদের যে দেখার যে হ্যাবিটটা, যেটা ওই যে আমাদের বাচ্চাকালে আমি আমার মার সাথে সিনেমা দেখতে গেছি, সেটা তো এই যে এতদিন পরে এসে ফেরত আসছে। মাঝখানে তো আসলে এই হ্যাবিটটা আমরা এটা থেকে বের হয়ে গেছিলাম, কিন্তু সেটাও এখন ঈদে হচ্ছে। জি, বা আয়নাবাজি বা দেবী আর হাওয়াতে হয়তো ঈদের টাইমে না, কিন্তু তারপরেও ঘটনাটা ঘটে গেছে আর কি। তো এরকমভাবে আমার কাছে মনে হচ্ছে সারা বছর ধরে এটা যখনই ঘটতে আরম্ভ করবে তখনই হয়তো একজন ফিল্ম মেকার ওটা থেকে যথেষ্ট পরিমাণ টাকা পাবে, যেটা থেকে সে অন্য দেশে মানে হলো যে ধরেন ডিরেক্টরের হ্যাঁ রয়্যালটির অনেক ব্যাপার আছে, তার হ্যাঁ হলো হ্যাঁ ইনভেস্টমেন্টের হ্যাঁ যেই হ্যাঁ একটা হ্যাঁ রিটার্নের ব্যাপার আছে, যত হ্যাঁ দিন ওই সিনেমার হুম গান থেকে শুরু করে যত হুম অ্যাসেট যত হুম দিন বিজনেস করবে, হ্যাঁ। আমার দেশের না পরিচালক বা যারা আছেন সেটাও রাইট, করবে। ওইটা তো আমরা একটা অনেক গুছানো একটা ইয়ের কথা জায়গার বলছি, কথা জায়গার কথা বলতেছি। বলছি, আমি বলতেছি যে ওইটাতে ওই জায়গাটাতে পৌঁছানোর পর ওটা অটোমেটিকলি হয়ে হবে। যাবে। কিন্তু তার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে নিয়মিত সিনেমা হওয়াটা দরকার। আর আরেকটা জিনিসও আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দর্শক কিভাবে কিসে রেসপন্ড করে হুম হুম। সেইটাও আমাদেরকে আরেকটু মানে যে স্টাডি করে হলো যে আরেকটু কাজটা করতে বোঝা হবে। ওটা কিন্তু আপনি যে বললেন সারা বছর সিনেমা থাকতে হবে, কিন্তু নির্মাতা বা অনেকের কিন্তু অভিযোগ যেগুলো যে ডিস্ট্রিবিউশন বা হুম হলের আমাদের হুম এই পুরো সিস্টেমের কথা যখন বলছি, শুধু টাকার সিস্টেম না, আমাদের তো আসলে ওই যে জটিলতা যে জিনিসগুলো থাকে, ডিস্ট্রিবিউশন, হল পাচ্ছে না, বা ওইটা ওইটা এই ওইটা জিনিসগুলোকে ওইটা আসলে ওইটা না আলটিমেটলি গিয়ে জিনিসটা আসলে এক ধরনের টাকা সেন্ট্রিকই আসলে হয়ে যায়, কারণ জিনিসটা হ্যাঁ, যেহেতু হিউজ, মানে জি, এটা যেহেতু পার্সোনালি করার কোনো ওয়ে নেই। জি। পার্সোনাল করার ওয়ে হইতেছে যে আমি একটা ফিল্ম বানায় একটা ডিভিডি আর একটা প্রজেক্টর নিয়ে আমি সারা দেশ ঘুরতে থাকবো। সেটা তো একটা ওয়ে হ্যাঁ, হওয়ার সেটা কথা সেটা না। সেটাও হয়তো অনেক দেশে এরকম ভাবে অনেকে সেটা ফিল্ম তো দেখাইছে, ভিন্ন কিন্তু সেটা তো জিনিস। একটা অন্য একটা ঘটনা। কিন্তু এটা যদি কমার্শিয়ালাইজড হইতে জি, হয়, তাহলে তো এটা ছড়াইতে হবে। সেটার জন্য আমি যেটা বলবো, যেটা না হওয়ার পেছনে একটা বড় কারণ আমি বলবো, যারা টাকাটা ইনভেস্ট করে জি, তারা আমার ধারণা গল্পের বিষয়টা মানে কোনটাতে কি ক্লিক করবে, কোনটা থেকে কি ধরনের টাকা আসতে পারবে, সেইটা আমার কাছে মনে হয় ইনটিউটিভলি অতটা বুঝতে চায় না। মানে কি? মানে ধরেন মাইকেল জ্যাকসন ফেমাস হয় নাই। ওকে, আপনার সামনে দাঁড়ায় আছে। আচ্ছা। একটু গান-টান গাইলো। আপনার তো বুঝতে পারতে হবে, এই মাইকেল জ্যাকসনের যদি আমি একটু প্যান্ট এরকম কইরা সাদা মোজা বাইর কইরা ওরে গান-টান গাওয়ায় দেই, তাইলে আমি এটা থেকে কোটি, কোটি ডলার কামাইতে কামাইতে পারবো, পারবো। হ্যাঁ, নার্চার দরকার। নার্চার দরকার। হুম, এইটা তো একজন প্রোডিউসারকে ওকে তো রেকগনাইজ করতে পারতে হবে যে জি, এইটাতে টাকা আছে। সো আমি যদি মাইকেল জ্যাকসনকে চেনাও কিন্তু একটা জিনিয়াসের বিষয়। নাহলে তো অন্য আরেকজন ফেমাস, ওকে আমি চিনলাম। এটার মধ্যে তো জিনিয়াসের কিছু নাই। এখন তো অলরেডি ফেমাস হয়ে কারণ ও তো গেছে। অলরেডি ফেমাস। হ্যাঁ, হ্যাঁ? আমি ওকে নিয়ে আবার একটা কিছু করলাম। জি। এইটার মধ্যে কিন্তু আসলে জিনিয়াসের কিছু নাই। মাইকেল জ্যাকসনকে চেনা, ওকে গ্রুম আপ করা, ওকে প্যাকেট কইরা মানে আনলাম মানে এবং একদম প্রেজেন্ট করার পর্যন্ত হ্যাঁ, যেই প্রসেসটা। এইটা তো প্রোডিউসারের কাজ। প্রোডিউস করা মানে তো ও তো আসলে ও মেকার। না, আমাদের যে প্র্যাকটিস, সেই কিন্তু প্র্যাকটিস তো প্রোডিউসার মানে তো মানে আমাদের এখানে আমার কাছে মনে হয় যারা টাকাটা ইনভেস্ট করতেছে তাদেরকে আরো হলের ভাইব্রেশনের সাথে কানেক্ট করতে হবে। কারণ
সিনেমা কিন্তু অলমোস্ট লাইক আ লাইভ শো, মানে লাইভে যেরকম রেসপন্ড করে মানুষ, মানে ধরেন একটা কনসার্টের মধ্যে এই বুয়া বা এই যে জেমস এসে ডাক দিল, সাথে সাথে গুরু। সবাই গুরু বলে চিল্লায় উঠলো, এইটা তো এরকম একটা ঘটনা। এখানে শুধু একটা 2D স্ক্রিন আছে আর এখানে অন্য মানুষ। হুম। সো ওর কিন্তু 2D স্ক্রিনের সাথেও কিন্তু গালি দিলে ও গালি দেয়, তালি দেয়, হাসি হলে হাসে, হ্যাঁ। হাসে। সো এটা তো লাইভ রিয়াকশন। সো আমরা যদি দর্শকের যেই কি করলে ও কেমনে রেসপন্ড করবে, এইটা কিন্তু এইটা একদম ফিল করতে পারতে হবে, আদারওয়াইজ এটা আপনি যে মানে দর্শক নিয়ে কথা বললেন, দর্শকের স্টাডি নিয়ে আমরা কথা বললাম। মানে আপনার এতদিন আপনি গ্রেতে আপনি বিজ্ঞাপন বানান, আপনি ধরেন হলো যে চিত্রনাট্য লেখেন, আপনি সিনেমা বানান, ওয়েব সিরিজ বানান, অনেক ধরনের জনরা বলে দর্শক বা নিশ আপনি আসলে স্টাডি করেছেন বা দেখেছেন। আপনার কি মনে হয় যে দর্শক কি ভালো সিনেমা চায় বা যে ধরনের কন্টেন্ট, অনেকেই অভিযোগ করে যে আমরা তো ভালো সিনেমা দিচ্ছি কিন্তু দেখছে না দর্শক, দর্শক কি আসলে ভালো সিনেমা চায় নাকি আমরা দর্শককে দোষ দিয়ে দিই শুধু শুধু যে আসলে দর্শক নিচ্ছে না? এই যে দোষটা দেওয়া হয় দর্শককে, না, ভালো সিনেমা বানাই কিন্তু যাচ্ছে না। না দর্শকের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা সেটা নিয়ে আমরা কতটা আমার কাছে মনে এফোর্ট হয়, দেই? আমার কাছে মনে হয় যে দর্শকের কাছে মানে একটা সিনেমার ওইটাকে ধরে রাখার জন্য, মানে সিনেমাটাতে মানুষকে বসায় ধরে রাখার জন্য, ওইটার জন্য এক ধরনের একটা মাস্টারির প্রয়োজন আছে, যেটা খুব সোজা না, অনেক কঠিন নাকি জানি না, কিন্তু অনেক সোজা যে না সেটা সেটা আছে। এবং এখন যেটা ঘটনাটা ঘটতেছে, দর্শক তো প্রচণ্ড অস্থির হয়ে উঠছে, ওর হাতে ফোন আছে, সে ফোন দেখবে, চেক ইন দিবে, মাঝখানে স্ট্যাটাস দিবে, ছবি স্ক্রিন থেকে স্ক্রিনে একটা ছবি নেবে, তুলে একটা হ্যাঁ। মানে একটা শট নিয়ে সেইটা পোস্ট করবে, ওর তো অনেক রকমের এনগেজমেন্ট ওইখানে বসে। সো এই এনগেজমেন্ট থেকে তাকে তো টাইনা বাইর করে নিয়ে আসতে হবে, ফোন থেকে তাকে বের করে ফোন নিয়ে থেকে আসতে তো হবে। তাকে বাইর করতে হবে। সেইটার জন্য সিনেমার একটু দরকার আছে, মানে মাস্টারি। মাস্টারি বলবো না, মানে সিনেমাটাকে মানে দর্শককে যেমন একটা গিমিক বা হলো গিমিক দরকার গিমিক, হ্যাঁ, আছে, দাও হ্যাঁ দ্য কারেক্ট হ্যাঁ ওয়ার্ড ইজ হ্যাঁ গিমিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিমিক দরকার আছে। এবং আর যদি এমন হয় যে আমরা গিমিক ছাড়া একটা সিনেমা বানাইতে চাই, তাহলে সেটার জন্য সেটারও নিশ্চয়ই দর্শক আছে, কিন্তু সেটার দর্শক আর এটা দর্শক নিশ্চয়ই একরকম হবে না, মানে বা একটা স্লো বার্ন একটা ইসের জন্য, সেটার জন্য আমার কাছে মনে হয় দর্শককে আগে থেকে ওইটার জন্য প্রিপেয়ার করা দরকার আছে, যে ও আসলে নিজেই ফোনটা ওর পকেটেই রাখবে এবং ও আসলে সিনেমাটাই দেখবে, কারণ সিনেমাটা আসলে এই ধরনের সিনেমাইও ও দেখতে চায়, সিনেমাটা দেখতে দেখবে। চায়, ও ওই এক্সপিরিয়েন্সটা চায়। তবে সেটা স্বাভাবিকভাবে, যেহেতু দর্শক ওই দর্শকের সংখ্যা বেশি যে মোবাইল দেখতেছে এবং একই সাথে সিনেমা হ্যাঁ, দেখতেছে, তো স্বাভাবিকভাবে ওদেরকে পাইতে হইলে একটু, আমি বলবো যে একটু লাউড বলবো না, এক্সাজারেশনের প্রয়োজন আছে, মানে ড্রামার প্রয়োজন আছে। আচ্ছা। মানে সেটা সেটা কিন্তু অনেক রকম ড্রামা হতে পারে, মানে হ্যাঁ, that ড্রামা could মানে be যে anything. ওকে শুধু হাসাইতে হবে বা ওকে শুধু কাঁদাইতে হবে বা শুধুই মারামারি করতে হবে, এই মুন্সিয়ানা তো একজন সবগুলি যে গল্পটা মানে বলবে, সবগুলি হ্যাঁ, মানে তার মারামারি উপরে। দেখলেও ও গ্লুড হয়ে থাকতে পারে, প্রেম দেখলেও ও গ্লুড হয়ে থাকতে পারে, ও হরর দেখলেও গ্লুড হয়ে থাকতে পারে। সেইটা আমাদেরকে ওদেরকে বিভিন্ন টেস্টের জিনিসপত্র আমার কাছে মনে হয় দিতে হবে। এই যে আমরা হলাম যে দর্শক বললাম যে এই ধরনের দর্শক এটা দেখবে, তাদেরও দর্শক আছে। মানে বাংলাদেশে কিন্তু একটা কথা আছে যে ম্যাস ক্লাস, আর একটা মানে বলে যে এটা হলো যে ম্যাসিস্ট সিনেমা, মানে পুরো মাস দেখবে, আর একটা থাকে যে ক্লাসি সিনেমা বা আর্ট ফিল্মও অনেকে বলে থাকে। মানে এই যে বিভাজনটা, যে আমি সিনেমা বানাচ্ছি, কেউ বলছে আমি পুরো ম্যাসের জন্য সিনেমা বানাচ্ছি, এখানে আমার সামাজিক দায়বদ্ধতা রাখার দরকার নাই, বা অ্যাজ লং এজ এন্টারটেইন করতেছে, সিনেমার জন্য এন্টারটেইনমেন্ট। আবার কেউ বলছে আমি আর্ট ফিল্ম বানাচ্ছি, এইখানে হলো যে ওরা আমার দর্শক না। এই সিনেমা বানানোর সময় এগুলো কখনো নিজের মাথায় আসছে যে কাদের জন্য বানাবো, কাদের জন্য বানাবো না? আর যখন অন্যদের কাছ থেকে এই কথা শুনেন, ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে আছেন, শুনেছেন, তখন কি মনে হয় যে আসলে এই ক্লাসের বিভাজন, মানে দর্শকদের যে বিভাজনটা আমরা করি, এদের জন্য বানাই, এদের জন্য বানাই না, এটা কেমন আসলে? এটা সবার প্রথমে যেটা আমি বলতেছি, যেটা যেটা আমার কাছে মনে হয়, যেটা নিয়ে আমার অনেকবারই আমার এটা বারবার মনে হয়, সেটা হচ্ছে কমার্শিয়ালাইজ সিনেমা বলতে আমরা যেই ফরম্যাটটাকে বুঝি, জি। সেই ফরম্যাটের বাইরে ব্যবসা করা যায়, মানে এবং সেই ফরম্যাটটাও অলরেডি পুরানো হয়ে গেছে, মানে
এই যে 2টা মারামারি 3টা নাচ, এই এইটা যে থাকতেই হবে, এইটা আমার কাছে, এইটাতে আমি ওইভাবে আমি কাউকে এক্সক্লুড করা মানে কাউকে বাদ দেয়াতে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে এটা যেহেতু বড় স্ক্রিন এবং এটা যেহেতু ইটস এ শো, মানে ইট ইজ এটা একটা শো, সো ওটা মানে অ্যাম্ফি থিয়েটারের মতন, এটা একটা শো হইতে হবে। কিন্তু সেই শোটার ভেতরে মানে শেক্সপিয়ার কিন্তু খুব পপুলার, শেক্সপিয়ারের নাটক এই 400 বছর ধরে কিন্তু এখনো হলো যে হয়ে যাচ্ছে মানে হল পুরা থাকে আর কি, হাউসফুল। সো তার মানে তো ও ইন্টেলেকচুয়াল জিনিস দিচ্ছে না, ও তো সবচেয়ে হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল জিনিস দিচ্ছে। কিন্তু ক্লাসিক মানে হলো যে না, কিন্তু সে কিন্তু খুবই ট্রিকি ছিল, মানে সে তার দর্শককে মানে তার যে ওয়ার্কিং ক্লাস দর্শক তাদেরকেও কেমনে এন্টারটেইন করবে এবং একদম যারা ওয়ার্কিং ক্লাস না তাদেরকেও কেমনে এন্টারটেইন করবে এবং তাদের দুজনকে কেমনে একসাথে বসায় রাখবে, এই মাস্টারই সে কিন্তু সামহাও এটাকে সে রপ্ত করছে এবং একদম লাউড মানে কমার্শিয়ালাইজড ফানের সাথে কেমনে হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল জিনিসকে ব্লেন্ড করতে হবে, এটা সামহাও কিছু কিছু মাস্টার এটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে এই ঘটনাটা ঘটাতে পারছে। আমি মনে করি না এটা কথা হচ্ছে ওইটা যে আসলে কাউকে এক্সক্লুড করতে হবে কিনা, এটা আমি মনে করি না। কিন্তু আমি তো শেক্সপিয়ার হওয়ার মতন ক্যাপাসিটি হয়তো আমার নাও থাকতে পারে, সো তার মানে আমি এটা নাও পারতে পারি। তো সেই ক্ষেত্রে আমার দর্শক হয়তো ক্যাটেগরাইজড কিছুটা হয়ে যাবে। তবে আমি যেটা বললাম যে সেটা হচ্ছে যে ডেফিনেটলি সব সিনেমার দর্শক তো সব দেখবে না, কিন্তু আমার কথা প্রশ্ন হচ্ছে ট্যাগটা দিয়ে দেওয়া যে এটা হলো সেটা না, এটা হলো যে আমার আর্ট ফিল্ম, এইটা আর্ট ফিল্ম। আমি মানে তবে একটা জিনিস ট্রু, সেটা হচ্ছে যে কিছু মানে যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফিল্ম মেকারের ফিল্ম, যেমন মানে আমার খুব পছন্দের আপিচাটপং ভিরেস্তাকুলুর থাই একজন ফিল্ম মেকার, উনি যেরকম মানে আমরা হলিউড ফিল্মে বা অন্য ফিল্মে আমরা দেখি কি সিনেমার শুরুতে একটা গিমিক দেখায়, মানে এই যে জেমস বন্ড ট্রেনের উপর দিয়ে বাইক নিয়ে যাইতেছে, হ্যাঁ যাচ্ছে, তো এটা দেখলে ওই যে ফোনের মধ্যে দেখতেছিলাম, এখন আমি আর ফোন দেখবো না, এখন আমি কারণ ফোনের চেয়ে তো এটা মিউজিক থেকে শুরু করে সবকিছু মোর এন্টারটেইনিং। হ্যাঁ, ওই ভদ্রলোক মানে ওই থাই ডিরেক্টর উনি যেটা করে সেটা হচ্ছে এর অপোজিট করে, মানে উনি প্রথম 10-15-20 মিনিট কিছুই করে না, সো আইদার ইউ লিভ, আর যদি আপনি না যান সে হয়তো জাস্ট দেখতেছে, আমরা হয়তো নেচারের সাউন্ড শুনতেছি, কেউ একজন বসে আছে, আমরা যদি 15-20 মিনিট ওটার সাথে কাটাই তাহলে আই বিকাম আ পার্ট অফ ইট। ও ডিটক্স করায় ওই 15-20 মিনিটস, সে ডিটক্স করায়, সে তার ওয়ার্ল্ডে নেয়। যেরকম এখানে একদম দর্শককে হিট করে মানে তার সিনেমাতে ঢুকাইতেছে, ও ঠিক অপোজিট, ও এখানে এই দর্শকের পার্টিসিপেশন আশা করতেছে, যে আইদার ইউ পার্টিসিপেট অর ইউ লিভ। সো এটা তো ওই ফিল্ম মেকার কিন্তু ও কিন্তু ওর মতন করে এটা ডিসাইড করছে। সো ডেফিনেটলি মানে ওই দর্শক মানে একটা ফিল্ম মেকার চাইলে সে ডিসাইড করতে পারে আসলে। এটা তো নিশ্চয়ই একটা আমরা যেটাকে যে আইটেম সং এর যে পপুলারিটি যেটা যেই ধরনের হয় সেটা এইটার পপুলারিটির প্যাটার্নটা বা এটাকে ভালোবাসার প্যাটার্নটা তো আর একরকম হবে না। সো ডেফিনেটলি পার্থক্য আছে। আর্ট আর কমার্সকে ওইভাবে আমরা এক্স্যাক্টলি ক্যাটাগরি মানে ওয়ার্ডগুলি না ইউজ করি, কনফ্লিক্ট মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই, কিন্তু ডেফিনেটলি বিভিন্ন ধরনের ফর্ম তো আছে এবং সব ফর্ম তো আসলে মানে ম্যাস পপুলারিটি আসলে সব ফর্ম তো সবসময় পায় না, কেউ পেয়ে যায়। মানে লালন যেরকম ম্যাস পপুলারিটি পেয়ে যায় কিন্তু তারপরে হাইয়েস্ট ফর্ম অফ আর্ট, তো সেইটা তো একটা মানে কয়েকশো বছরে মানে এগুলোতে এক্সেপশনাল মানে লেজেন্ডস আর কি। সো ওইটা আমার কাছে মনে হয় যে একটা মানে
বর্তমানে এই যে আমি কয়েকদিন আগে হলো যে বনলতা এক্সপ্রেস আপনি নাম নিয়েছেন, তানিম ভাই দুর্দান্ত, আমি দেখেছি, আমি বেশ এনজয় করেছি। রাইট সেটা হুমায়ুন আহমেদ স্যারের হলো যে বইয়ের অবলম্বনে বানানো। রাইট এর বাইরে হলো যে ইদানিং যেটা হচ্ছে যে মানে যে সিনেমাগুলো ভালো চলছে হুম তার বেশিরভাগ বা কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে হলো যে অ্যাডাপ্ট করা বা কোনো একজন লেখকের কাজ মানে তার বইয়ের অবলম্বনে বানানো বা তার জীবনী নিয়ে বানানো, এই ধরনের আমাদের যারা বিখ্যাত বা আমাদের জনপ্রিয় নন্দিত যা ডিরেক্টররা আছেন তারা আসলে এটা বেছে নিচ্ছেন। আপনি তো চিত্রনাট্যকারও, মানে ডিরেক্টর বাদে আপনি তো লেখেনও, মানে এটা কি আসলে মানে কি ধরনের ডিফারেন্সটা ক্রিয়েট করে, এটা একটু আমি জানতে চাচ্ছি দর্শকদের জন্য, আমার জন্য। কারণ আমি যখন নিজে একটা গল্প একদম জিরো থেকে লেখা শুরু করি, তারপরে সংলাপ মানে লিখি স্ক্রিন প্লে, সেটা একটা জিনিস। আর আমার যখন একটা গল্প আছে সেখানে কোনো কিছু ফ্যাক্ট বা কোনো কিছু ডিসঅর্ট আমি করতে পারবো না, হয়তো আমি কিছুটা ভিজুয়ালাইজেশনে আলাদা করতে পারবো। তো সেই ক্ষেত্রে পার্থক্যটা আসলে এটা কি কোনোভাবে মানে জনপ্রিয়তার পেছনে ছোটা না, কিন্তু এই ঘরানাটা আসলে সাকসেসফুল হয়ে যাওয়ার পর থেকে সবাই কি আসলে এটার পেছনে মানে এই একটাকে সাকসেস রেসিপি হিসেবে নিয়ে নিচ্ছে কিনা, মানে এই ধরনের কিছু আপনার মনে কখনো হয়েছে? সেটা হয়তো নিয়ে নিতে পারে আগামী কয়েক বছর, কারণ সেটা সেটাও তো বলবো সেটা, তবে কিন্তু যদি নেয় আমি বলবো সেটা তো খুব ভালো। হ্যাঁ মানে এদিক থেকে ভালো, আমি ওটা বলি, সেটা হচ্ছে যে তাহলে আমাদের লিটারেচারের সাথে আমাদের সিনেমার ইনকর্পোরেশন, হ্যাঁ সিনেমার মানে আমরা তো আমাদের লিটারেচার থেকে দিনকে দিন দূরে সরে যাচ্ছি। সো কোনো না কোনো ভাবে আমরা লিটারেচারের সাথে আবার কানেক্টেড হলাম, কারণ আমি তো লিটারেচার খুব পছন্দ করি। আর সো আগামী কয়েক বছর হয়তো দেখা যাবে যে আমার মানুষজন অ্যাডাপ্ট করলো। সো আই থিঙ্ক দ্যাট উইল বি গ্রেট। মানে আমারও এই যুগলবন্দি আমারও কিন্তু খারাপ লাগে না, কিন্তু আমি জাস্ট জানতে চাচ্ছি এই যে ধারাটা, এই যে ধারাটা এটা তো আমরা একটু করি আর কি। হ্যাঁ আমরা আপনি কিন্তু ডিপ্লোম্যাটিক হচ্ছেন ভাই, না আপনি না ডিপ্লোম্যাটিক না, মানে এটা আমরা করি। আর এটা যেহেতু এটা খুব পজিটিভ একটা দিকে যাবে, হ্যাঁ তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে রাদার দেন এটা নিয়ে কথা না বলে হলো যে আমরা ফান আসলে না দেখি করে কি হয় এটা বরঞ্চ এটা যে দারুণ, এটা ঘটুক। এটা যেহেতু দারুণ ঘটাতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার পরবর্তীতে আসলে আর অন্য কোনো এমন কোনো রাইটার আছে বা যার লেখা নিয়ে আপনি কাজ করতে চান, বা হুমায়ুন আহমেদ স্যারেরই আবার অন্য কোনো? হুমায়ুন আহমেদের ডেফিনেটলি তো আমার কাছে সবসময় মনে হচ্ছে যে মিসির আলী যদি আবার করা যায় তাহলে হয়তো আবার করব। মিসির আলী জনরা বাইরে হুমায়ুন আহমেদের অন্যান্য ক্যারেক্টার বা অন্যান্য কিছু নিয়ে কখনো মনে হয়নি যে বানাতে চান? বা হ্যাঁ মনে হয়েছে, আমি যদি শুভ্রকে একটা নিজের মতো রূপ দিতে চাই, আমি যদি হলো হিমুকে একটা রূপ দিতে চাই, মানে এর কখনো আসেনি মাথায়? কিছুটা আসছে, মানে হিমু তো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে তো খুব কমপ্লেক্স একটা ক্যারেক্টার। হ্যাঁ মানে আমার কাছে মনে হয় যে আমাদের হিমু যদি দেখা যায় তো আসলে হলে, কারণ আমাদের হিরোরাও আসলে একটু অন্যান্য দেশের হিরোদের মতন হওয়ার চেয়ে মানে এখানকার হিরোর মতন হইলে মানে একটু ভালো এটা ভালো হতো আর কি। সো সেটা জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এরকম একটা পাগলাটে আর খ্যাপাটে পাগলাটে লোক, মানে হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো 80s এ বড় হওয়া, সো ওই টাইমটা একটা নস্টালজিয়া আছে, কাজ করে আমাদের ভিতর। সো স্বাভাবিকভাবে হিম্মু একদম তো ওই টাইমের একটা ক্যারেক্টার, সো ওইটার জায়গা থেকে মনে হয়। এর আগে যেটা নিয়ে কথা হতেছিল সেটা হচ্ছে যে কোনো একটা উপন্যাস থেকে যখন অ্যাডাপ্ট করা হয়, সেটা আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি ডিরেক্টর ওইটাকে তার মতন করেই ইন্টারপ্রেট করবে। দেবীর জায়গা থেকে মানে আমি বলবো যে অলমোস্ট 45% কাছাকাছি আসলে নতুন ঘটনা, মানে যেটা বইয়ের মধ্যে ভিজুয়ালাইজেশনে এই স্বাধীনতাটুকু থাকে, মানে ক্রিয়েটিভ ফ্রিডমটুকু তো থাকে। শুধু সেটা ডায়ালগও, কারণ একটা জিনিস হচ্ছে, আর আমার একটা জিনিস খুব মজা লাগতো ছোটবেলা থেকে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ তো আমি খুব পছন্দ করি আর কি। এরকমভাবে আরও কয়েকজন রাইটারের লেখা আমি করতাম, মানে কপি, মানে তাদের মতো করে হলো যে লেখার চেষ্টা করা আর কি। এটা আমি বাচ্চাগুলোই করতাম। মানে হচ্ছে যে মানে হুমায়ুন আহমেদের ডায়ালগের তো একটা প্যাটার্ন আছে, যেটা পড়লে আমরা রেকগনাইজ করতে পারি যেটা যে লেখক মানে যেভাবে মানে সো সেরকম ভাবে আমি ওইরকম ভাবে যে নতুন যে ডায়লগগুলিও লিখছি আমি, সেগুলিও আসলে একদম হুমায়ুন আহমেদের ডায়লগের প্যাটার্নটা প্যাটার্নই লেখা, মানে ওই একদম জ্যামিতিক প্যাটার্নটা ফলো করা। হ্যাঁ সো এবং তার ক্যারেক্টারাইজেশন, তার ফান, ওই জিনিসপত্রগুলি ওইটার মধ্যে রাখা, কিন্তু
মানে আমার কাছে মনে হচ্ছে অনেকগুলি হরর এলিমেন্ট যেরকম আমরা আসলে নতুন করে অ্যাড করছি। মিসির আলির কেসটা আসলে কেস ছিল না, কারণ ওটা আমার কাছে পরে মনে হয়েছে যে এটা হয়তো ওনার প্রথম মিসির আলির ফার্স্ট নভেল, সো হি ওয়াজ অলসো লুকিং ফর ইট, ডেভেলপ করছিল আর মানে কি যেটা পুরা যেটা আসলে পরের মিসির concept-টা, আলিগুলিতে মোর ডিটেইলড এবং আরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো oriented। সেই ঘটনাগুলো আছে। সো সেইটার একটা আমার কাছে মনে হয় যে, আর ওইটার একটা ইন্টারেস্টিং, মানে একটা নভেল, মানে পথের পাঁচালী তো একটা ইটস একটা একটা উম, একটা ব্রিলিয়ান্ট একটা জি। নভেল আর কি। সো ওইটা মানে ওইটার পড়ার পর যে সত্যজিৎ রায়ের মনে হয়েছে যে উনি ওইটাকে ভিজুয়ালাইজ করতে চান ওনার মতন করে। সো সেটা তো একটা, এটা তো একটা ভালোবাসার জায়গা থেকেই করা। হ্যাঁ, সো স্বাভাবিকভাবে অনেক নভেল, মানে আমরা তো ওগুলি দিয়ে তো আমাদের মাথাটা তৈরি হয়েছে ছোটবেলা থেকে, বিভিন্ন নভেল যারা পড়ছে তাদের তো আসলে ওটা দিয়েই ওর পার্সোনালিটি, ওর সাইকি তৈরি হয়েছে। সো ওটা হচ্ছে পার্ট অফ আওয়ার সাইকি, মানে বিভিন্ন গ্রেট নভেলস, সো বা রাইটিংস আর কি, নভেলস না শুধু, যে কোনো কিছু। তো ওইটা কোনো না কোনো সময় একজন যদি ফিল্ম মেকার বা একজন পেইন্টার ওইটাকে যদি ভিজুয়ালাইজ করতে, করে, visualize তাহলে তো করতে এটা আমার চায়। কাছে মনে হয় এটা তার পার্ট অফ ইট, তার নিজেরই একটা অংশের মতন। আপনি যদি হিমু বানাতেন, হুম। আপনি যেটা বললেন, বাংলাদেশে কি এই মুহূর্তে এমন কেউ আছে যাকে আপনি কাছাকাছি হলো ওরকম ভাবে দেখতে পারেন যে না সে হিমু হতে পারে? নিশো ভাই আমার মনে হয় যে তো ডেফিনেটলি ওনার ভেতরে ওই একটা ফিলিংটা মানে এটা বুঝি একটা আছে আর হ্যাঁ, কি। একটা আছে। হ্যাঁ, 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 সবাই বলবে যে একটা আছে। হ্যাঁ, ওইটার একটা, মানে ওইটার তো একটা মানে ওভারঅল একটা ফিলিং আছে আর কি। জি। সো সেটা সেটা ডেফিনেটলি এটা কি শুধুমাত্র লুক লুক আরফান না, নিশো হলো না, না, দুর্দান্ত না, না, অভিনয় না, করেন, না, সেটা না, তো না, আছে, মানে লুক ওভারঅল লুক সবকিছু মিলে আপনি লুক কিছুটা হলো মানে যে মানে হিমুতে আমি দেখতে বলছি যে পান। একটা পাগলাটে ঘটনাটা তো আসলে একটু পার্সোনালিটির প্যাটার্ন হতে হয়। প্যাটার্ন, হ্যাঁ, মানে যে সাইকের কথা একদম, আমরা একটু আগে হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি বলতেছি যে ওনাকে আমি ওরকম ভাবে মিশি নাই তার সাথে, কিন্তু মনে হয় যে তার ভেতরে ওই একটু থাকতে হবে আর কি। মানে মানে ক্যারেক্টার যদি নিজেও একটু নিয়ে আসে, পুরোটুকু অ্যাডাপ্ট করে, মানে অ্যাক্টররা তো অ্যাডাপ্ট করে জি। আরেকজন, কিন্তু মানে যে একটু এক্সেন্ট্রিক অ্যাজ এ পার্সন, তাকে দিয়ে একটা এক্সেন্ট্রিক ক্যারেক্টার করানোটা তো সুবিধা একজন সুবিধা। ডিরেক্টরের জন্য, কারণ সে অলরেডি আছে, একটা মজুদ তার কাছে আছে আসলে। রাইট, মানে সে জি। বেটার ইন্টারপ্রেট করবে আর কি। বাংলাদেশে হরর জনরার কথা বললেই মানুষজন এখনো কিন্তু জাম্প স্কেয়ার বলছে, লাফ দিয়ে উঠে ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছে না। তো আপনি যে জনরা আসলে বেছে নিয়েছেন সেটা হলো মিস্ট্রি জনরা। মানে একদম হলো যে দেখা যাচ্ছে আপনি একটা মনস্তাত্ত্বিক হরর বা মিস্ট্রি নিয়ে আপনি খেলতে পছন্দ করেন। মানে এটা কেন? কারণ বাংলাদেশের মানুষ তো হলো যে সবাই দেখো হরর বানায় তো পিওর হরর অনেকে বানায়, কিন্তু ভৌতিক মানে পুরো ভূত না দেখায় হলো যে ভৌতিক ফিলিং দেওয়ার যেই প্যাটার্নটা আপনি ফলো করেন, অনম বিশ্বাস ফলো করে, সেইটা কিভাবে এলো? সেটা কি লিটারেচারের জায়গাটা থেকে হ্যাঁ, নাকি লিটারেচারের জায়গা এই থেকে, মানে অনুপ্রেরণাটা কিভাবে এলো? আমার মিস্ট্রি আমার আসলে আমার খুব ভালো লাগে, ভালো লাগে, মানে আমি আসলে সুপার ন্যাচারালি বিশ্বাস করি। ও, মানে তো আমার কাছে মানে আমি যে অনেক প্রমাণ দেখতে পাই সেটা না, আমার কিন্তু পরবর্তী প্রশ্ন এটা ছিল হ্যাঁ, যে আপনি কিন্তু কখনো দেখতে পেয়েছেন প্রমাণ কিনা? একটু একটু হালকা হালকা দেখা যায়, কিন্তু জি। ওইরকম ভাবে তো আর দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি যে নেচার এবং মানুষের কানেকশন খুব, মানে এটা হচ্ছে স্ট্রঙ্গার কানেকশন আর পৃথিবীতে আর তো আসলে আর কিছু নাই, কিন্তু যেটা আমরা ভুলে গেছি। তো এবং আমাদের যে কালচার, যে আমি বলতেছিলাম না একদম শুরুতে, যে আমাদেরকে তো আমাদের জাতের মানুষটা হইতে হবে, সেটা রিপ্রেজেন্টেশন থাকতে হবে। তো আমরা জাত হিসেবে কি আমাদের এই যে যে যেমন দেবীর সময় যেটা আমাদের ইন্টারপ্রিটেশন একটা জায়গাতে ছিল আর কি, সেটা হচ্ছে যে আমরা, আপনি ধরেন অ্যাটলিস্ট 10 জন মানুষকে চিনেন যাদেরকে জিনে ধরছে। হ্যাঁ, শুনেছি তাদেরকে চিনে ধরেছে। না, না, আমার খালার পাশের অমুকের বাসা তমুক, হ্যাঁ। অমুকের তমুক, এদের 3 জনকে আপনি দেখছেন ধরেন হুম। সামনাসামনি। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের কালচারের পার্ট। মানে এই যে মানুষজনকে 2 দিন আগে দেখলাম, এটা মনে হয় বিবিসির ইস্যু আসছিল, যে একজন তেঁতুল গাছের উপরে উঠে এক মহিলা, হ্যাঁ, সে সে মানে যে সে করছে, লাফাচ্ছে। লাফাচ্ছে জি। হ্যাঁ,
সো এটা কিন্তু এটা যদি আমরা দেখি যে যে তেঁতুল গাছের উপরে ওটা লাফাইতেছে, এটা তো মানে আইদার সে মানে অলিম্পিকে যাওয়ার মতন একজন জিমন্যাস্ট অর অ্যাকচুয়ালি সে পজেসড হয়েছে, মানে তাই না? তেঁতুল গাছের উপরে উঠে লাফাইতেছে, ইটস এ কমপ্লেক্স টাস্ক, ইট ইজ। তাই না? মানে ইটস ফানি, কিন্তু আমি বলছি যে এটা ইটস পার্ট অফ আওয়ার কালচার। জি। সে তো প্রথম না যে আসলে তেঁতুল গাছের উপরে উঠে তো সবাই লাফাচ্ছে না, কিন্তু এই যে গাছের উপরে উঠে বসে আছে, আমি অন্তপক্ষে একশোটা গল্প শুনছি। ইটস আ পার্ট অফ আওয়ার কালচার। আমাদের কালচারের মধ্যে যেই হররের এলিমেন্ট আছে, আছে, হ্যাঁ। যেই মিস্ট্রির এলিমেন্ট আছে, আমাদের মিথ একটু গা ছমছম করবে, আছে, একটু হ্যাঁ, ভাববে, মানে হ্যাঁ। এই যে যে বৃষ্টি হইছে, হ্যাঁ। এই যে অনেকগুলি গাছের মধ্যে ওইখানে রাতের বেলা মাছ নিয়ে আসা যাবে না, হ্যাঁ, কবর যাবে কবরস্থান, না। হ্যাঁ, এইগুলি তো এটা আমরা তো এইটার ভেতরের মানুষ। তো আমার কাছে মনে হয় যে, এবং আমাদের মিথের মধ্যে বারবার আছে যে সেটা হইতেছে যে কি একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, ও রাত্রেবেলা, এটা আমাদের রূপকথার মধ্যে হ্যাঁ, আছে হ্যাঁ। যে গাছের নিচে ঘুমাইতেছে, উপরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমি কথা বলতেছে। হ্যাঁ। ব্যঙ্গমা ব্যঙ্গমি দুইটা মানে টকিং বার্ডস, হ্যাঁ, মানে তারপরে প্যারটস, হ্যাঁ। আমি জানি না কি, মানে কিছু দুইটা ক্রিয়েচার, কথা তারা বলছে। কথা বলতেছে এবং ওদের কথা শুনে আবার বুঝতে পারতেছে। হ্যাঁ। তো এটা তো আমরা তো এই সমস্ত গল্প, এরূপ কথা বা এগুলো আমরা পড়ে এসেছি, মানে মিথগুলো। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে যেই মিস্ট্রিকে আমরা মডার্ন আরবান কালচারে যেটা আস্তে আস্তে করে চলে গেছে আমাদের ভিতর থেকে, কিন্তু এটা তো আমাদের জেনেটিক কোডের মধ্যে আছে যে আমরা আসলে পাখি কথা বলবে এবং আমরা সেটা বুঝতে পারবো। রূপবান আসলে সামনে বাঘের সাথে দেখা হবে এবং বাঘের সাথে ওর কথা বলবে, গানে গানে conversation, গানে 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 conversation। কথা বলবে। একটা পুকুরের মধ্যে একটা বাক্স আছে, সেই বাক্সের মধ্যে আরেকটা বাক্স আছে, সেই বাক্সের মধ্যে একটা ভোমরা রাখা আছে, যেটা হচ্ছে একজনের লাইফ, হ্যাঁ, প্রাণ ভোমরা। প্রাণ ভোমরা। সো এইটা আমার কাছে মনে হয় যে মিস্ট্রি, তো ফ্যাসিনেটিং লাগে আপনার কাছে? ফ্যাসিনেটিং, মানে এটাই তো আমরা, যেটাকে আমরা বাদ দিয়ে আমরা বারবার শুধু অ্যাডাপশন, কি জানি হ্যাঁ। অন্য কিছু হওয়ার চেষ্টা করতেছি, সেইটা তো আসলে অ্যাকচুয়ালি আমরা না, আমরা তো ভাত খাই, হ্যাঁ। হাত দিয়ে খাই। সো আমরা তো অ্যাজ মানে হিউম্যান বিংস আমরা তো ডিফারেন্ট। আমাদের হাতটা তো মানে হাতের মধ্যে হলুদ রঙের ঝোল লাগে, মানে আমরা তো ওই কাঁটা চামচের যে সফিস্টিকেশন, মানে ওই টেবিল মানে ওইটাকে এটাও কি সফিস্টিকেটেড না? মানে আমি নিজেও হয়তো অনেক চামচ ব্যবহার করি, সেটা দ্যাটস সেপারেট ডিসকাশন, কিন্তু আমি জাস্ট বলার চেষ্টা করতেছি যে আমরা তো যেই খাবারটা খাই, আমাদের দেশে অনেক বৃষ্টি হয়, হ্যাঁ। আমাদের দেশে ৮ মাস ৯ মাস বৃষ্টি হয়, আমাদের দেশে লালন জন্মাইছে, তার মানে তো এই দেশের মধ্যে মিস্টিসিজম আছে, আদারওয়াইজ লালন তো এখানে হইতো না। লালন যেখানে হয়েছে, এটা কারণটা হইতেছে এই ল্যান্ডটা, এই এনভায়রনমেন্টটা, এই ফুড এখানে মানুষকে ওদিকে পুশ করে। সো এটা আমি বলবো যে এইটা আমাদের ইনার নেচার। আপনার এই কথাটা আপনি বললেন যে আপনি তো আপনার প্রিয় ডিরেক্টর, থাই ডিরেক্টর নাম আপনি বললেন। আমি প্রচুর কোরিয়ান সিনেমা দেখি, বা আমাদের সাউথ এশিয়ার অনেক সিনেমা দেখি। মানে ওরা তো নাম করছে, ওরা কিন্তু কোনো কিছু ধার করে নামটা করছে না। আপনি যদি দেখেন কিম কি দুক থেকে, মানে যাদের কথা আপনি বলেন, তাদের এলিমেন্ট কিন্তু সেই কোরিয়ান কালচারে, হাঙ্গুক কালচারের এলিমেন্টই থাকছে। তাদের ভয় থাকুক, তাদের কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশনে যেটা কথা বলে সেটা থাকুক, যত স্ক্যারি গল্পই বলুক, যত মানে মনস্তত্ত্ব, যত থ্রিলার বলুক, যাই বলুক না, ক্রাইম থেকে শুরু করে সব তাদের প্যাটার্ন হচ্ছে। তাদের ফাইট তাদের প্যাটার্নে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের প্যাটার্নে, তাদের কস্টিউম তাদের প্যাটার্নে, সেই ব্যাপারটা তাদের মাঝখানে আছে। তো এটা আমাকেও মাঝে মধ্যে ভাবে যে আমরা আসলে অন্য কারো সংস্কৃতি ধারণ করতে গিয়ে, এখন ওয়েস্টার্ন তো আমিও পড়ে আছি, এই যে আপনার মতো, সেটা আলাদা একটা চিন্তা, কিন্তু আমরা যখন কিছু রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের গল্প তো কিছুটা থাকতে হবে। আমরা হয়তো এটা ইনকর্পোরেট করি, কিন্তু আমাদের তো কিছুটা গল্প রিপ্রেজেন্টেশন আমাদের রাখতে হবে। হ্যাঁ, ওইটাই আমার কাছে মনে হয় যে ওইটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তা করতেছি না, যে আমরা আসলে কারা, হারাই যাচ্ছি না, মানে হারায় যাচ্ছি, আবার জায়গাটা তৈরি হচ্ছে না। আজকে আমরা কোরিয়ান সিনেমার কথা বলছি, আমরা ইরানি সিনেমার কথা বলছি, আমরা বলছি হলো যে থাই সিনেমার কথা। এটা আমি বলবো, সেটা হচ্ছে যে দেখেন, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ, উনি কিন্তু একটা টাইমে, মানে ইটস ভেরি আনফর্চুনেট, আমার সাথে হয়তো অনেকেই ডিসএগ্রি করবে, কিন্তু মানে আমি লিটারেচার, এমনিতে স্টুডেন্টও লিটারেচারে, সো আমি আমার ফিলিং থেকে বলতেছি, সেটা হচ্ছে
যে হুমায়ুন আহমেদদের জেনারেশনটার পরে কিন্তু ওই রকম ভাবে লিখতে পারা আরেকটা জেনারেশন আর কিন্তু আসে নাই। আমাদের বই পড়ার ইয়েও তো কমে গেছে, হ্যাঁ, ওই বই অভ্যাস তো না আমাদের। আসে নাই কিন্তু। তার মানে হুমায়ুন আহমেদ আহ, উনি কিন্তু একটা টাইমের কোড, যেটা বলে টাইমের একটা কোড থাকে, তো হ্যাঁ, মানে এই টাইমের মধ্যে কি ফ্লারিশ করবে, লেটস সে, মানে টাইম যদি একটা জমি হয় তাহলে সেই জমিতে কি আসলে ফসল চাষ করা ফসল যায় বা কি চাষ হতে- করা হ্যাঁ, যাবে, কারণ মানে জমিও তো চেঞ্জ হইতে থাকে, সবকিছু তো এভরিথিং চেঞ্জ হইতে থাকে, সো ওইটার ফসলটাও চেঞ্জ হইতে থাকে। সো এইটা আমার কাছে মনে হয় যে ওনারা যেরকম কয়েকজন ওনাদের টাইমের কোড ব্রেক করতে পারছে, আমাদের টাইমে তো কেউ সেটা আর করতে পারছে না। কোড ব্রেকটা করতে পারতেছে না। সো ওই যে যে আমাদেরকে আমাদের মতন করে, মানে প্রত্যেকেরই লিমিটেশন থাকে, সবাই তো আর এরা তো আচ্ছা ওইদিকে না যায়, আমরা আমরা আহ, তখনই তো যে টাইমের কোড ব্রেক করতে পারবে তখনই তো আসলে আমি আমার কালচারের জায়গা থেকেই আমি ওই টাইমের মানুষ হয়ে উঠবো। সো আমি আমি তো এখন একটা হাইপার টেকনোলজির ভেতরে আমি বসবাস করতেছি। সো এইটার ভেতরে মানে আর কয়েকদিনের মধ্যে এআই তো উইল টেক ওভার মনে টেক হচ্ছে। ওভার আ লট অফ থিংস। তো সেই টাইমে আমি এই ল্যান্ডের মানুষ হিসেবে, এই বাংলাদেশের এই ল্যান্ডের মানুষ হিসেবে আমি কেমনে অপারেট করব, আমি কে, সেটা নিয়ে তো আসলে কেউ এটার কোড ব্রেক করার চিন্তাও করতেছে না। সো সে কেউ করতেও পারতেছে না। মানে এটা তো একটা ডিপ থটের বিষয়। জি, এটা তো শুধুমাত্র ভাইরালিটি, শুধুমাত্র পপুলারিটি উপরে নির্ভর শুধুমাত্র করছে না, ওইটা ওইটুকু বুঝে হবে না। মানে মানে ওইটুকুতে এটা হবে না, এটা হচ্ছে এটা, কারণ এটা এটা তো এটার ভেতরে ঢুকতে হবে আমাকে, আমার পার্সোনালিটি, আমার আইডেন্টিটির সাথে এই টাইমের সম্পর্ক কি, এই কোডটা ব্রেক করবে যখন, তখনই ওটা সিনেমার মধ্যে দেখা যাবে। আপনি মানে হ্যাঁ, তখনই ওটা আমার পোয়েট্রির মতো দেখা যাবে, আমার ফ্যাশনে দেখা যাবে। তো এটা আমার মনে হয় যে সবসময় ফিলোসফার বা রাইটাররা আসে এবং তারা এটা পুরা নেশনের জন্য, পুরা ট্রাইবের জন্য ওরা একটা কোডটা ব্রেক করে দেয়। আমার মনে হয় এই মানুষটা আমাদের এই মুহূর্তে নেই, মিসিং। না মানে আমরা কেউ হয়ে উঠতে চাই, আমরা 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 চাই বলে আমার মনে হচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা, আমি ভুল হইতে পারি। না এটা তো আপনার আমার চাওয়া, feeling, আপনার হ্যাঁ, ফিলিংস, হ্যাঁ, তো হ্যাঁ, সেটা হ্যাঁ। নিয়ে আসলে অন্যদের ফিলিংস অন্যরকম হতেই পারে। রাইট রাইট। আপনি যে মানুষটা এই যে মনস্তাত্ত্বিক বা মিস্ট্রি নিয়ে মানে কাজ করেন, না এই চরিত্রের মিস্ট্রি যে ছিল না তা নয়, কিন্তু এই শরাফত করিম আয়না এই চরিত্র লিখতে গিয়ে মানে আপনার কোন রকম কোনো ক্লাস হয়েছে? কারণ আপনি তো একটা ধরনের জনরা লিখছিলেন বা দেখছিলেন, হঠাৎ করে এরকম একটা খুবই কিভাবে বোঝায় তার ক্যারেক্টারটা, শব্দ আবার পাচ্ছিলেন মাঝে মধ্যে হারাই না, না, ফেলি, বল, হ্যাঁ যেটাই মনে না হয় মানে সেটাই খুবই বলো। এরকম গিমিক একটা ক্যারেক্টার, মানে ওইটাই তো পুরো হ্যাঁ, ক্যারেক্টারটা এটা আমি বলি, সেটা হচ্ছে যে এইটার আয়নাবাজি লেখার সময়ের আমার কাছে যেটা মনে হয়েছে, আয়নাবাজি তো মনে হয় 16-তে বের হইলো, জি, আমি ভুলে গেছি। হ্যাঁ, 16তে হলো আপনি হ্যাঁ নাকি 16তে 15-তে 16তে বের হলো, 16তে 16তে 16-তে 15 বা 16-তে বের হলো, তার মানে এটা তার 1.5-2 বছর, অ্যাটলিস্ট 2 ইয়ার্স আগে লিখছি আমি। তো লেখার পরে ফার্স্ট ড্রাফট হওয়ার পরে তারপরে হইলো যে না এখন হবে না প্রজেক্টটা, তারপর আবার কেমনে জানি রিভাইভ করলো আর কি। আচ্ছা, তো এইটা লেখার সময় আমার যে ইন্টেনশন যেটা ছিল সেটা হচ্ছে যে এইটা পপুলার হইতে হবে, পপুলারিস্টিক একটা গল্প হইতে হবে, এবং এই পপুলারিস্টিক গল্পটা, আমি তখন গ্রেতে কাজ করি, হ্যাঁ আমার পাশের কলিগ এটা দেখতে যাবে এবং ওর কাছে ভালো লাগবে। মানে মানে যেটাকে হচ্ছে পয়সা আসুল বলে আর কি, মানে এখানকার হ্যাঁ, লোকজন। মানে কি, মানে আমরা মানে গ্রেতে আমি কাজ করতে, মানে যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে একটা হাইলি ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট এবং একটা আরবান এনভায়রনমেন্ট কিন্তু, আই নো আই নো আই নো, মানে মানে লেটস সে ওইভাবে বলতে গেলে ভেরি আরবান, মানে বাংলাদেশে মানে হলো যে খুবই এজেন্সির mixed। মাঝখানে খুব এলিট হ্যাঁ, 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 এজেন্সিদের হ্যাঁ, একটা। রাইট। সো এবং তার মানে ওর কাছে একটা জিনিসটার মধ্যে যদি ইন্টেলিজেন্স না থাকে তাহলেও জিনিসটাকে তারা রিজেক্ট করবে, ওকে, এবং জিনিসটার মধ্যে যদি ফ্যাশনেবিলিটি, মানে এটা ইসের ফ্যাশন হইতে হবে না, মানে এটা মানে মানে ওয়েস্টার্নাইজড ফ্যাশন হইতে হবে না, কিন্তু ফ্যাশনেবিলিটি যেটাকে আমরা বলে, মানে
আমি তো লুঙ্গি পরেও ফ্যাশনেবল হতে পারি। হ্যাঁ মানে ওটা মানে যদি আমি আমার বলার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করতেছি, হ্যাঁ, আমি হ্যাঁ, আমি হ্যাঁ। বলতেছি যে হ্যাঁ মানে অ্যাটিটিউড যেটা আর কি। তো আমি বলছি যে এই সিনেমাটার মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে এবং এটা পপুলারিস্টিক হইতে হবে, এটা খুব ইন্টেনশনালি। ওইটাই দেখার চেষ্টা করছি আমি যে এটা আসলে হয় নাকি ঘটনাটা, কারণ আমি তো এর আগে কখনো মানে আপনি ফিল্মের স্ক্রিপ্ট লিখি নাই। এক্সপেরিমেন্টটা আসলে সো এটা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং মানে ইন্টারেস্টিংলি যেই it যেই worked. ইট ওয়ার্কড। তো এটা ঘটনাটাই তো এমনিতে প্রথম শুরুই এটার মধ্যেই গিমিক আছে, এটার মধ্যেই একজন ড্রামা আছে, আরেকজনের জন্য হলো জেল একজন খাটছে। আরেকজনের জন্য জেল খাটে। সো ওটার শুরুটাই এত ড্রামাটিক। সো আসলে আমার মনে হয় তারপরে যাই আমরা অ্যাড করছি ওটা শুধু আরো বেশি ড্রামা অ্যাড আপনি করছে। বলছেন যে এটাই আপনার প্রথম সিনেমার জন্য চিত্রনাট্য হ্যাঁ। লেখা হয়েছে। আর এবং এর আগে মনে হয় প্রথম একটা চিত্রনাট্যই হলো যে নাটক লিখেছিলেন সিনেমার জন্য হলো যে নাটক, হ্যাঁ। তো প্রথম চিত্রনাট্যই হলো যে আপনি জাতীয় পুরস্কার পেয়ে গেছেন। হ্যাঁ। সেই মোমেন্টে আসলে মানে থাকে না একটা ফিলিংটা কি ছিল ভাই? জাতীয় পুরস্কার পাওয়ার বিষয়টা তো আসলে ওইভাবে তো আর না, আমাদের এখানে বলে না যে হ্যাঁ, পপুলার হ্যাঁ। কিছু লিখলে হলো যে সে ওইসব ভাবে না তারা হ্যাঁ, হলো যে হ্যাঁ। কিন্তু পপুলারও হইলো দর্শকের ভালোবাসাও পেলেন হ্যাঁ, হ্যাঁ। সাথে হলো যে একটা ন্যাশনাল রেকগনিশন না সেটা তো ডেফিনেটলি এটা তো একটা মানে ভালো লাগার মানে এটা একটা খুবই ভালো লাগছে ডেফিনেটলি। মনে হয়েছে যে যেটার জন্য খাটাখাটনি করা হয়েছে ওটার একটা মানে একদম হলো প্রথম বলে যে হ্যাঁ। বাজিমাত যেটাকে বলে হ্যাঁ, সেটাই হ্যাঁ, হলো যে হ্যাঁ, হলো আর কি। তারপরে আপনার হ্যাঁ, তো 18 তে দেবী এবং হ্যাঁ। উই অ্যাবসলিউটলি লাভড অল অফ দিস। আমি এবং আমরা অপেক্ষা করে আছি যে আপনার এই ঠিকানা বাংলাদেশ কবে মুক্তি পাবে এবং হলো যে আপনার মিউজিক আপনার সিনেমার মিউজিক নিয়ে সবসময় আমার ব্যক্তিগতভাবে বেশ আগ্রহ থাকে যে এই মিউজিক বা এই কন্টেন্টের হলো যে মিউজিকটা কি হবে। আপনি নিজে একজন গীতিকার, আপনি নিজেই এই আপনাকে আমি ভাবছিলাম যে বলবো আমরা ছোটবেলায় গ্রামে আমি তো গ্রামে বড় হয়েছি আমি ওই যে আমরা ইটামি বিটোমাকে আমরা এভাবে কথা বলতাম আমার বন্ধুরা যাতে অন্য কেউ বুঝতে না পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা রাইট, কোড রাইট, ল্যাঙ্গুয়েজ রাইট, তখন রাইট, মোর্স রাইট, কোড। হ্যাঁ। আপনার এই ভাষায়ও একটা গান আছে আমি এই হ্যাঁ, গানের জন্য হ্যাঁ, আপনাকে হ্যাঁ, থ্যাংক ইউ হ্যাঁ, দিতে হ্যাঁ, চেয়েছিলাম বিকজ উই এনজয়েড এ লট। এইটা না, আমি অবশ্য পারি না কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে সেটা হচ্ছে যে আমরা ওই যে একটা স্ট্রেঞ্জ একটা গান বানাইতে চাই আর এবং কি। অ্যাবসলিউটলি আপনি সেটা খুব So, ভালোভাবে সেটা মনে হলো যে এটা তো করেছেন। আমাদের আশেপাশের বন্ধুরা এভাবে কথা বলতো তো আমি ওইটাও অ্যাডাপ্ট করছি। আর কিছুটা জায়গা হচ্ছে উল্টায় বলা আর কি। হ্যাঁ আমি সেটা আমি পুরোটাই আমি অ্যাবসলিউটলি লাভড ইট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাকেও এখানে ধন্যবাদ, হ্যাঁ। এসে সময় দেওয়ার জন্য, ইনসাইট দেওয়ার জন্য, আপনার কাজের আপডেট দেওয়ার জন্য। আমরা আশা করছি খুব শীঘ্রই অনন্ত বিশ্বাসের নতুন কাজ আমরা দেখতে পারবো। হোপফুলি একজন নির্মাতা, চিত্রনাট্যকার, গীতিকার এবং অন্যান্য যত পরিচয় আছে অনন্ত বিশ্বাসের সেই মানুষটা হিসাবে আপনি যদি নতুন নির্মাতা যারা আসতে চায় বা যারা দর্শক বা কিছু বলতে চান প্লিজ উই উড লাভ ইউ টু। আমার কাছে মনে হয় যে আমরা এটা একটা হাই টাইমের ভিতর আছি যে সময় আসলে আহ, বাংলা সিনেমা নতুন করে ডিফাইন্ড হবে। সো আমার কাছে মনে হয় যে আমরা মানে প্রচুর সিনেমা আসবে এবং আমরা সবাই সেটা দেখতে যাব আর কি। অনেক মজা হবে আর কি। থ্যাংক ইউ আর সো মাচ। আর কি এটাই। হ্যাঁ। বাংলা সিনেমার জয় হোক। আমরা বিশ্বে অন্যান্য সিনেমা দেখি সেখান থেকে অনুপ্রাণিত হই কিন্তু আমরা যাতে আমাদের সংস্কৃতি আমাদের কালচার ভুলে না যাই যেটা অনন্ত বিশ্বাস বলেছেন। নির্মাতাদের কাছেও অনেক দায়িত্ব থাকে, দর্শকের কাছেও অনেক দায়িত্ব থাকে। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো সাবজেক্টে, অন্য কোনো গেস্ট নিয়ে। ও বাই দ্য ওয়ে, আই ফরগট টু টেল ইউ আওয়ার মেকআপ credit goes to Eloma Beauty Salon. Take care guys. Hope to see you guys soon.